বাবা লাখো ছালা তোমার পায় গাউছে ভান্ডারি রহমতুল্লাহে আলাই বাবা লাখো ছালা তোমার পায় বাবা লাখো ছালা তোমার ভান্ডারি হাজার হাজার ভক্ত গুণে তোমার গুণ গায় ভান্ডারি তোমার গুণ গায় আমার হাজার হাজার ভক্ত গুণে তোমার গুণ গায় ভান্ডারি তোমার গুণ গায় আমি আর কিছু দাম চাই না রে বাবা শুধু চাই তোমার আমি আর কিছু দাম চাই না রে বাবা শুধু চাই তোমায় আখেরাতে লইয়া যাই তোমারই খেওয়াই বাবা আখেরাতে লইয়া যাই তোমারই খেওয়াই বাবা লাখো ছালা তোমার পাই বাবা লাখো ছালা তোমার পাই গাউছে ভান্ডারি রহমতুল্লাহে আলাই বাবা লাখো ছালা তোমার পাই বাবা লাখো ছালা তোমার পাই গাউছে ভান্ডারি রহমতুল্লাহে আলাই বাবা গাউছে ভান্ডারি রহমতুল্লাহে আলাই বাবা লাখো ছালা তোমার পাই 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 হ্যালো হ্যালো সাউন্ড পান মশালটা কোন দিকে হ্যালো 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 পাচ্ছেন সাউন্ড পাচ্ছেন আমি কিন্তু পাইতেছি হ্যালো Eco. হ্যাঁ নবাব হ্যালো ইকো সম্মানিত নাট্যমোদী সুধী আপনারা অনেক কষ্ট এবং ধৈর্য স্বীকার করি আজকের এই নাটকটি উপভোগ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তার জন্য এই দরবারের পক্ষ থেকে এবং আমাদের সকল কলা কৌশলীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা সম্মানিত নাট্যমোদী সুধী আমাদের নাটক পরিচালনার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন আপনারা সকলেই নিজে নীরবতা পালন করবেন অপরকে নাটক উপভোগ করার সুযোগ দিবেন এবং আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আপনারা
আমাদের নাটকের শেষ পর্যন্ত থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। সম্মানিত নাট্যমোদী সুধী, নাটক শুধু চিত্ত বিনোদনের জন্যই নয়, নাটক শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। নাটক মা, মাটি, মানুষের কথা বলে, সমাজের কথা বলে, বলে সমাজ সংস্কারের কথা। তাহলে সম্মানিত নাট্যমোদী সুধী, আপনারা আমাদের নাটক দেখুন, নাটকের ভালো দিক গ্রহণ করুন, খারাপ দিকে বর্জন করুন, সুষ্ঠু সুন্দর সমাজে গড়ে তুলুন, দেশকে ভালোবাসুন। আর এই প্রত্যাশা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পালা জেপি নাট্য গোষ্ঠীর পরিবেশনায় ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু শচীন্দ্রনাথ সেন গুপ্ত রচিত, এপার বাংলার প্রখ্যাত নাট্য পরিচালক বাবু চন্দন শাহ পরিচালিত একখানি ঐতিহাসিক নাটক নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা। তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের কখনো প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলে তারা এ দেশ কেড়ে নেবে, আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। আমার জন্যে, বাংলার জন্যে দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছো দাদু। রোগ জীর্ণ দেহ ত্যাগ করে আজও তুমি শান্তি পাওনি। তাই বুঝি তোমার এই নিশিত আহ্বান, তাই বুঝি উৎসব মুখর এই রাজপ্রাসাদের সকল আনন্দ তলিয়ে দিয়ে ভেসে আসে তোমার এই বুকের মর্মভেদী দীর্ঘশ্বাস। তোমার অন্তিম সময়ে তোমার সিংহাসন স্পর্শ করে যে প্রতিজ্ঞায় আমি করেছিলাম মরণ আমি তা পালন করব। তুমি শান্ত হও, তুমি প্রসন্ন হও। দাদু সাহেব, নবাব আলীবর্দী, বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি। তুমি সিংহাসন থেকে কত দূরে সরে পড়েছেন দেখুন জনাব। বড় মিষ্টি তোমার হাসি। হ্যাঁ, নবাব আলীবর্দীর দীর্ঘশ্বাসের মতো মর্মভেদী নয়। চুপ রাও না ফোন। হুকুম জনাব। তোমার নাম, তোমার পরিচয়? নাম আর পরিচয় কলঙ্কের কালিমায় ঢাকা পড়ে রয়েছে। সবই ঢাকা পড়েছে, পড়েনি শুধু মনের আগুন, তাতেই জ্বলছে, আবার জ্বালিয়েও মারছে। কি নামে ডাকবো তোমায়? আলিয়া। আলিয়া বলেই ডাকবেন ঝাপনা।
হেরেমে তুমি কতদিন এসেছো? হেরেমে তো আমার ঠাঁই নয়। তবে তুমি কি করে এখানে এলে? ওই দৌড় দিয়ে। প্রাসাদে প্রবেশ করলে কিভাবে? আমি তো বলতে পারবো না, সে কথা বলে দিলে যে আমার নিজেরই ক্ষতি হবে জনাব। তোমার সাহস তো কম নয়। বুঝতে বড় বেশি দেরি হলো জনাব। গোলাম হোসেন। জনাব। হারেমের হাফসে প্রতিহারিণী। ওই বাবা, আমি তার সামনে যেতে পারবো না জনাব, তাহলে ভয়ে আমার পিলে চমকে ওঠে। সেই প্রতিহারিণী ওকে কারাগারে বন্দি করে রেখে চাপকে ওর পিঠের ছাল তুলে নেবে। এই বালিকা নিশ্চয় আমার শত্রুপক্ষের কোন গুপ্তচর হবে। পরিচিত প্রকাশ্য গুপ্তচরদের সাজা দিতে পারছেন না বলে কি এই নারী নিগ্রহ জনাব? আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছি না, আমি বলছি মির্জাফর রাজবল্লভ কোম্পানির কথা। এমন মিষ্টি হাসি তুমি কেমন করে হাসো? হেরেমেকে এমন হাসি কখনো শোনেননি জাহাপনা? না। কোন নর্তকীর, কোন বেগমের মার্জনা করবেন জনাব। বেগমের সম্বন্ধে প্রশ্ন তুলে আমি অপরাধ করেছি। না, তুমি কোনো অপরাধ করনি। বেগমেরা হাসতে জানে না, হেরেমের নর্তকীরাও নয়। তোমার হাসি শুনবার আগে আমি মনে করতাম মুর্শিদাবাদ কেন এই বাংলার কেউ হাসতে জানে না, বাঙালির জানে শুধু কাঁদতে। দিক থেকে দিগন্তরে প্রতিধ্বনিত হয় তাদের কান্নার সুর, আমি আর সইতে পারি না। দেশব্যাপী এই কান্নার কারণ কি জাহাপনা? কি কারণ? আমার অত্যাচার, আমার অবিচার। আমি তো তা বলি না। লোকে বলে, তা অস্বীকার করতে পারি না। মিথ্যা লোক অপবাদ। যদি বাংলার সুখ শান্তি নাশের কারণ হয়ে থাকে তার জন্য তো আমি দায়ী নয় সুন্দরী। আজ বর্গীয় আক্রমণ প্রতিহত, দেশে শান্তি বিরাজিত, প্রজাদের অন্ন বস্ত্রের কোনো অভাব নেই, তবু কেন তারা জানে? কি তাদের অভিযোগ? জনাব, যাবো না, বেগম সাহেব এইদিকে আসছেন। একই তুমি এ সময় এখানে? হারেম থেকে আপনি বেরিয়ে এলেন আর ফিরলেন না, তাই বুঝি ভয় হলো, আর বুঝি ফিরে না যায়? এমন একদিন আসবে লুৎফা, যেদিন হেরেম ছেড়ে, তোমায় ছেড়ে, এই রাজ্য ছেড়ে আমি সেইখানে চলে যাব যেখান থেকে মানুষ আর কখনো ফেরে না। যাবো না। যদিও সেদিন আসতে এখনো অনেক দূরে। যাবো না। সেদিন দূরে জেনেও তুমি কাঁদছো? হেরেমে চলুন জাহাপনা। হেরেম থেকে আমি কেন বেরিয়ে এলাম তুমি জানো? আমরা নবাবকে শান্তি দিতে পারি না বলে। হেরেমের নর্তকীদের নীরস গান শুনে, কুৎসিত নাচ দেখে আমি ঝিমিয়ে পড়েছিলাম। হঠাৎ যেন শুনতে পেলুম দাদুর কণ্ঠস্বর। ছুটে এলুম এইখানে। আমি যেন দেখতে পেলুম সিংহাসনে তিনি বসে রয়েছেন, চোখে মুখে তার দারুণ উৎকণ্ঠা। আমি তাকে বোঝাতে চাইলাম আমি কর্তব্য বিমুখ হব না। কে যেন হেসে উঠল। আমি চেয়ে দেখলাম সিংহাসনে দাদু নেই। আপনি কি আজ অসুস্থ জাহাপনা? শুধু আজ এমনটি হলো না লুৎফা, আগে তুমি জানতে পারোনি। রাতের পর রাত আমাকে এমনি করেই ছুটে আসতে হয়েছে, এমনি করেই শোনাতে হয়েছে
আমার আমার সংকল্পের কথা, কিন্তু তবুও লুথা সেই আকুল আহ্বানের বিরাম নেই। নিশির ডাকের মতোই আমাকে টেনে আনে এই দরবারে, এই সিংহাসনের পাশে। শুধু মুখের কথাতেই কাজের দাবি পূর্ণ হয় না জাহাপনা, তাই এই আহ্বানের বিরাম নেই। কে 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 নবাব? কে কথা কইল নবাব? আলো আলো, দরবারে সব আলো জ্বালিয়ে দাও। আমায় অনুমতি দিন বেগম সাহেবা। কোন আদেশ আছে জাহাপনা? দরবারে আলো জ্বালাতে চাও তুমি কোন অধিকারে? অধিকার কিছুই নেই, তবু নিজেই বেছে নিয়েছি এই কাজ। আধার দেখলে আলো জ্বালবো, হাসি দিয়ে দুশ্চিন্তা দূর করব, চঞ্চল চরণে ছন্দ টেনে এনে জড়তা ঘুচিয়ে দেব। আমি আলো শিখা ফোটাই আধার ভবনে, দীপ কণিকা আমি আলোর শিখা। ফোটাই আধার ভবনে, দীপ কণিকা আমি আলোর শিখা। নিশ্চল পথে আমি আনন্দ ছন্দ, নিশ্চল পথে আমি আনন্দ ছন্দ। অন্ধকাশে জ্বলে শশী তারা চন্দ্র, প্রাণ মুখে হাসির দীপ কণিকা আমি আলোর শিখা। ফোটাই আধার ভবনে, দীপ কণিকা আমি আলোর শিখা। এটি কি নবাবের নতুন আমদানি? দয়া করে উনি নিজেই এসেছেন, আমন্ত্রণের অপেক্ষা তিনি করেননি। দরবার কক্ষে এই নিত্য বিলাস এই প্রথম জাহাপনা? নিশিত রাতে দরবারে বেগমের আবির্ভাব এই প্রথম বেগম সাহেব। বেগমের ব্যবহারে উশৃঙ্খলতার প্রকাশ পায়নি জাহাপনা? পেলেও আমি বিস্মিত হতাম না। এই দরবারে এই সিংহাসনে বসে অনেক উদ্ধত রাজপুরুষের অনেক উশৃঙ্খলতা আমি দিনের পর দিন সহ্য করেছি। মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, ইংরেজ ওয়ান, থাক সেসব কথা। এই মেয়ে তো শুধু আলো জ্বালাবার অনুমতি চেয়েছে, শৃঙ্খলা ভঙ্গ করেনি। হারেমের প্রতিহারিণীকে ডেকে পাঠাবো? কেন? ওই নর্তকীর জন্য একটি কক্ষ দেখে দেবে। বেগম সাহেবার অশেষ দয়া, কিন্তু হেরেমে তো ওর স্থান নয়। তবে কি বেগম মহল? না, তাও নয়। তাহলে এই দরবারের শোভা হয়েই উনি থাকবেন? ওর কথা শুনে মনে হয় দরবারে আসন পাবার যোগ্যতা সে রাখে। শুনেছি এই দরবারে বীর মীর জাফর, বিচক্ষণ রাজা রাজবল্লভ, ধনকুবের জগৎ শেঠের আসন চলে উঠেছে। নবাব কি এখন থেকে ওই নর্তকীর মতো নারীদেরকে নিয়ে দরবার বসাবে?
বেগম সাহেবা দেখি রাজনীতির সকল খবরই রাখে। নবাব মনে করেন বাদী আমরা, তাই বাদীর মতোই পড়ে থাকি। হ্যাঁ, বেগম সাহেবা রাজনীতির সকল খবরই রাখে। শুধু এই খবর রাখে না যে যে রাজ্যের বীর সেনাপতিরা, বিচক্ষণ মন্ত্রীরা দিন রাত ষড়যন্ত্র করে এই নবাবকে সিংহাসন থেকে রাস্তার ভিখারি করে দিতে চায়। রাজনীতির এত বড় খবরটা বেগম সাহেবা আজও সংগ্রহ করতে পারেন না। তবে যে ওরা বলে লুৎফা, বলে সকলেই আমার চরম হিতৈষী, শুধু অত্যাচারী অমিতাচারী আমি। সকলের সব উপদেশ উপেক্ষা করে যথেষ্টাচারে প্রবৃত। তাই তো ওরা বলে। ওরা যা বলে আমার বেগম তাই বিশ্বাস করে। দুষ্ক্রিয়ায় রত এই নবাবের তার অযোগ্য স্বামীর কোনো কথাই সে কর্ণপাত করে না। আর এই ভাগ্য নিয়েই আমি বাংলা, বিহার, উড়িষ্যার ভাগ্য বিধাতা হয়েছি। নবাব, আমার অপরাধ মার্জনা করুন। কিছু না জেনে না বুঝে ওসব কথা বলে আমি নবাবকে ব্যথা দিয়েছি। চারিদিকে শত্রু লুৎফা, হেরেমে, প্রাসাদে, নগরে, পল্লীতে সিরাজের শত্রুর অভাব নেই। আমাকে আত্মরক্ষার জন্য সর্বদা সশস্ত্র থাকতে হয়। এ সময় তুমি যদি আমায় ভুল বুঝো, তুমি যদি মনে করো তোমার স্বামী অক্ষম, আত্মরক্ষায় অসমর্থ, তাহলে সান্ত্বনার ঠাই আমি কোথায় গিয়ে পাই? আমি আর কারো কোনো কথা শুনবো না নবাব। হ্যাঁ, শুনো না, শুধু তুমি আমার উপর আস্থা রেখো। নবাব, এবার আমাকে হারেমে যাবার অনুমতি দিন। তুমি ক্ষণকাল অপেক্ষা করো। এসো লুৎফা। নিশ্চল পথে আমি আনন্দ ছন্দ, নিশ্চল পথে আমি আনন্দ ছন্দ, অন্ধ আকাশে জালি শশী তারা চন্দ্র, অন্ধ আকাশে জালি শশী তারা চন্দ্র, আমি প্রাণ মুখে হাসির জয় কবিতা, আমি আলোর শিখা ফোটাই আধার ভবনে দীপ কণিকা, আমি আলোর শিখা ফোটাই আধার ভবনে দীপ কণিকা। কেমন দেখলে কাকে? বেগমকে? বেগমরা যেমন হয়ে থাকে মোমে গড়া পুতুল, একটু তাপ লাগলেই গলে যায়। ঘষেটি বেগমকে দেখেছো? না। দেখো, তাকে দেখলে বেগম সম্পর্কে তোমার ধারণাই পাল্টে যাবে। বেগম সম্বন্ধে আমি তো এখানে বিচার করতে আসিনি। কিন্তু যার জন্য তুমি এসেছো তাকে তুমি কেমন দেখলে? তাকে তো আজ নতুন দেখলাম না পুরন্দর। চুপ! ও নাম তুমি আর উচ্চারণ করো না। কেউ জানে না, জানলে কদল করবে। সবাই জানে আমি গোলাম হোসেন, আমি পাগল। তাই জেনে তারা নিশ্চিন্তে আছে। তোমার এই অদ্ভুত পোশাক দেখে তারা কি বলে?
নির্বোধেরা কিছুই বোঝে না, শুধু আসে ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, গোলন্দাজ, হিন্দু, মুসলমানের সবাই মিলে বাঙালির যে হাস্যকর পরিচয় গড়ে উঠেছে তা দেখিয়ে দিয়েও ওদেরকে আমি বোঝাতে পারি না। তারা ভাবে এটা হচ্ছে পাগলের খেয়াল, কিন্তু বোঝে না যে আসলে আজকাল বাঙালির রূপই এই। সকলের পরিহাস, অযোগ্যের আস্ফালন সয়েও তুমি এখানে এইভাবে পড়ে রয়েছো কেন? নবাবকে কি তুমি এতই ভালোবাসো? শুধু নবাবকে ভালোবাসি বলে? তবে আমি ভালোবাসি আমার বাংলাকে। বাংলাকেই যদি ভালোবাসবে তাহলে এখানে এমন করে পড়ে রয়েছো কেন? সারা বাংলা আমি ঘুরে দেখে এলাম, পুণ্যবতী ভবানীকে আমি দূর থেকে প্রণাম করলাম। নদিয়ায় কৃষ্ণচন্দ্রের বিমল জ্যোতি আমি দেখে এলাম। পাটনায় জানকী রামের প্রভুভক্তির পরিচয় পেয়ে আমি প্রীত হলাম, কিন্তু দেশ ভক্ত আমি একটিও দেখতে পাইনি। একটিও না? একটিও নয়। তাই বুঝি হতাশ হয়ে এই জীবন বরণ করে নিলে? ঘুরতে ঘুরতে রাজধানীতে এলাম, টাকা নেই যে তার জোরে আমি প্রাসাদে ঠাঁই পাবো, শক্তি নেই যে আমি জোর দেখিয়ে ওই দরবারে আসন জোগাড় করে নেব। তাই এই ভাড়ের ভেক নিলাম। কিল, চোর, লাঠি নিত্য 2-10 ঘন্টা আমাকে হজম করতে হয়, কিন্তু কিন্তু গতি আমার সর্বত্রই সমান। এখানে এসে কি দেখলে? এখানে এসে দেখলাম বড় বড় সেনাপতিরা, রাজা, উজির, তারা সবাই নিজ নিজ স্বার্থের জন্য ব্যস্ত। একজন লোক, শুধু একজন লোক বাংলার স্বাধীনতা রক্ষায়, বাংলার মান রক্ষায় আপ্রাণ চেষ্টা করে গেছেন, সে হচ্ছেন বাংলার এই হতভাগ্য নবাব। তাই বাংলাকে ভালোবেসে আমি বাংলার নবাবকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ব্যক্তিটির জন্য নয়। আর আমি? তুমি ব্যক্তিটির রূপে মজেছ, তুমি মরেছ। এই মরণেও যে সুখ আছে। ভুল করলে ভাই, মরণে সুখও নেই আর দুঃখও নেই, মরণ হচ্ছে অনির্বাণ। আচ্ছা, নিরঞ্জন স্বামীকে মনে আছে তোমার? না, সেসব স্মৃতি আমি মন থেকে মুছে ফেলেছি। মোহনলাল আর আমি তার কাছে দীক্ষা নিয়েছিলাম, কিন্তু মোহনলাল আজ আমাকে চিনতেও পারে না। আমাকেও না। চুপ, ওই নবাব আসছে। नफर जनाब, औरत कभी नहीं देखा? देखा जनाब, मगर ऐसी औरत कभी नहीं देखा। उधर ठहरो उल्टो। जो हुकुम जनाब। তারপর সুন্দরী, আপনার আদেশের অপেক্ষায় আছি। আমার আদেশে তুমি এখানে আনিত হওনি। এসেছি আমার অন্তরের আদেশে। নবাব সিরাজউদ্দৌলা সম্বন্ধে তুমি কি একেবারে অজ্ঞ? কেন জাহাপনা? তোমার অসংকোচ ব্যবহার দেখে আমার মনে এই প্রশ্নই বারবার আসছে। সংকোচ, সংশয়, ভয় সব কাটিয়েই তো আমি এখানে এসেছি জাহাপনা। তোমার কোনো ভয় নেই? না। কেন? তুমি কি শোনোনি নবাব সিরাজউদ্দৌলা নারী সংগ্রামের কোনো মর্যাদাই দেয় না? শুনেছি। তুমি কি শোনোনি নারীত্বের চরম লাঞ্ছনায় নারী যখন ডুকরে ডুকরে কাঁদে নবাব সিরাজউদ্দৌলা তখন প্রাণ ঘুরে আসে? তাও শুনেছি। তুমি কি শোনোনি সিরাজের ছায়া যেখানে পড়ে ঘাস পুড়ে যায়, জল শুকিয়ে যায়, মাটি তেতে ওঠে? অতটা শুনিনি জাহাপনা।
আমি তাও শুনেছি। তুমি সব শুনেও আমার সামনে আসতে সাহস পেলে বিচিত্রা বালিকা তুমি। আমি সেসব কথা বিশ্বাস করিনি। বিশ্বাস করনি? না জাহাপনা। কেন? ওসব শত্রুর রটনা তা আমি জানি। তুমি জানো? জানি জাহাপনা। ওই সিংহাসনের উপর লোভ রয়েছে অনেকেরই, কিন্তু শক্তির পরিচয় নিয়ে সিংহাসন অধিকার করার সাহস যাদের নেই, তারাই প্রজাদের খেপিয়ে তুলবার জন্য এই কুৎসা রটায়। আমার এমন একজন সুহৃদ আছে, তা তো আমি জানতাম না। আরো আছে জনাব। আছে? ওরা বিশ্বাস করে যত কালি আমার গায়ে, সব আমার অঙ্গ ফুটে বেরোয়নি, কিছুটা বাহির থেকেও ঢেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, বিশ্বাস করে। এবার বলো তুমি কে, কেন এখানে এসেছো? আমি কে তার একদিন বলবো জাহাপনা। কেন এসেছি তাই শুনুন। বেশ, তাই বলো। কাশিম বাজার কুঠিরের কোনো খবর রাখেন জনাব? কাশিম বাজার কুঠির? তুমি সেখানকার খবর কিভাবে পেলে? আমার সেখানে নেমন্তন্ন হয়েছে। কাশিম বাজার কুঠিরে তোমার নিমন্ত্রণ? হ্যাঁ, আমার সেখানে নাচতে হবে, গাইতে হবে। আমার নিমন্ত্রণ হলে আমি খুশি হতাম, তোমার নাচ দেখতাম, গান শুনতাম, কিন্তু আমার তো নিমন্ত্রণ হয়নি সুন্দরী। মীর জাফরের হয়েছে। সিপাহসালার ভাগ্যবান। রাজা রাজবল্লভেরও হয়েছে। তাকে সারা বাংলার কোনো জলসাই জমে না। জগৎ সেটা নিমন্ত্রিত। ধনকুপের প্রীতি সকলেই কামনা করে সুন্দরী। কলকাতা থেকে আমির চাঁদও এসেছে। সেই পাঞ্জাবিকে ইংরেজরা বরাবরই স্নেহ করে, আদর করে তাকে উমি চাঁদ বলে ডাকে। বসেলা উপস্থিত থাকতে পারেন জনাব। ওয়াস দেখছি খুব বড় জাল ফেলেছে। এই জাল কৌশলে যে গুটিয়ে আনতে পারবে সেই জয়ী হবে। জনাব, নিমন্ত্রণ আমারও হয়েছে সুন্দরী। কাশিম বাজার জলসায় তোমার সঙ্গে আমার নিশ্চয়ই দেখা হবে। আরো একটা খবর আছে জাহাপনা। আলেয়া, জাহাপনা, বাংলার নবাব শুধু বিলাস বসনে দিন কাটায়, এ কথা কি তুমিও বিশ্বাস করো? না জাহাপনা। নইলে কেমন করে তুমি বিশ্বাস করো যে তুমি যে খবর রাখো বাংলার নবাবের সেই খবর রাখবার অবসর নেই? আমি ভেবেছিলাম নবাবের শত্রুপক্ষ সযত্নে এই সংবাদ গোপন রাখবে। চেষ্টা করলেই কি সব গোপন রাখা যায়? এই যে তুমি তোমার পরিচয় গোপন রাখার এত চেষ্টা করলে পারলে? আমার পরিচয় কি আপনি পেয়েছেন জাহাপনা? পেয়েছি বই কি, অস্বীকার করতে পারো তুমি গুপ্তচর নও। যারা তোমাকে পাঠিয়েছে তারা ভেবেছে নারীর মুখ দেখে আমি একেবারে গলে যাব। তাদের গতিবিধি সম্বন্ধে কতটুকু খবর রাখি তাই কৌশলে জেনে নিয়ে তুমি তাদেরকে বলে দেবে। আমাকে তারা ভালো করেই চেনে, বিলকুল তাই তারা ভুল করেনি। তবে তোমার মুখ দেখে আমি একেবারে গলে না গেলেও মুগ্ধ হয়েছি। তাই তোমাকে তো আমি ছেড়ে দেব না সুন্দরী, তোমাকে আমি আমার হেরেমেই রেখে দেব। জনাব, খবর নিয়ে তুমি তাদের কাছে কোনো দিন ফিরে যেতে পারবে না। সংকোচ, সংশয়, ভয় সব কাটিয়েই নাকি তুমি এখানে এসেছো? আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার শত্রুপক্ষের গুপ্তচর নই। তাহলে মিত্রপক্ষে থাকতে তোমার আপত্তি কোথায়? বাইরে যে আমার অনেক কাজ রয়েছে, যাব না। আজ থেকে তোমার সমস্ত কাজের ভার নবাব নিজে নিলেন। মিথ্যা সন্দেহে
আমার প্রতি এত বড় অবিচার আপনি করবেন না জনাব। জীবনে অনেক দুঃখ, অনেক লাঞ্ছনা আমাকে সইতে হয়েছে। কলঙ্কের কালিমায় নাম পরিচয় সব ঢাকা পড়ে গেছে। বেঁচে থাকবার মতো এতটুকু গৌরব বোধ এখনো অবশিষ্ট আছে যাব না। গুপ্তচরের অপবাদ দিয়ে সেটাও নষ্ট করে দেবেন না যাব না। শুধু এইটুকু দয়া আপনি করুন, করুন। ওঠো। তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ সব সংবাদ রাখো। হ্যাঁ, আমার শত্রুরা মনে করে যে এসব খবর রাখি না। তোমাকে বাইরে যেতে দিলে তুমি তাদেরকে বলে দেবে যে নবাবের অজানা কিছু নেই। এমন অবস্থায় তোমাকে তো আমি প্রাসাদের বাইরে যেতে দিতে পারি না সুন্দরী। বলো, পারি? আপনার সন্দেহ দূর না হলে আপনি তো পারেন না জনাব। তবে কিন্তু আমি বাইরে যেতে না পারলে আপনারই যে ক্ষতি হবে যাব না। বলো, কি ক্ষতি হবে? প্রাসাদের বাইরে একদল লোককে সদা সতর্ক থাকতে হয় নবাবের সপক্ষের সংবাদ সংগ্রহ করতে। তুমি কি বলতে চাও তুমিও তাদের একজন? তাই যদি বলি, প্রমাণ চাইব। আর প্রমাণ দিতে না পারলে বুঝবো তুমি বাচালতা করে আমাকে ভুলাতে চাইছো। আর আমি যে নিরেট নির্বোধ নই তা বুঝিয়ে দেবার জন্য আমি তোমার শাস্তির ব্যবস্থা করব। প্রমাণ আমি দিতে পারি, কিন্তু সেই প্রমাণ হবে আমার মৃত্যু তুল্য যাব না। প্রমাণ দিতে না পারলে গুপ্তচরের শাস্তি যে মৃত্যু, তাই আমি তোমাকে দেব। মৃত্যু? হ্যাঁ, প্রগল্ভে। বাংলার নবাব তোমার তাচ্ছিল্যের পাত্র নয়। প্রমাণ আমি দেব। মন্ত্রী মোহনলাল আমার পরিচয় জানেন। মোহনলাল? গোলাম হোসেন। জনাব, মোহনলাল। মোহনলাল, মোহনলাল, মোহনলাল। মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? কি কি বলবা সেটাই ভাবছো? এখনো ছলনার প্রয়াস? ছলনায় আমি অভ্যস্ত নই যাব না। তবে বলো, মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? সে কথা তাকেই জিজ্ঞেস করবেন। তোমার নিজের মুখেই তা বলতে হবে। আমার কোনো কথাই তো আপনি বিশ্বাস করেন না। তার কারণ আমি জানি তুমি গুপ্তচর। নবাব অনেক কিছুই জানেন যা সত্য নয়। তোমার কথা যদি সত্যি না হয় তাহলে স্থির যেন তোমার মৃত্যু মোহনলাল রোধ করতে পারবে না। মৃত্যু ভয় আমি ভীতা নই যাব না। তাহলে মৃত্যুদণ্ড দেব শুনে প্রমাণ দিতে চাইলে কেন? আপনি আমাকে ভুল বুঝবেন, তা আমি সইতে পারবো না। আমি তোমাকে ভুল বুঝলে তোমার কি এসে যায়? আপনি আমায় আর প্রশ্ন করবেন না যাব না। আপনি আমায় শাস্তি দিন, শাস্তি এই যে দিন। মোহনলাল, এই বালিকাকে চেনো? ভালো করে চেয়ে দেখো। তোমার জবাবের উপর নির্ভর করছে ওর বাঁচা মরা। মুখ তুলে মোহনলালের দিকে চাও। আমি পারবো না, আমি পারবো না। আপনি আমার শাস্তি দিন, শাস্তি দিন। আমি একে চিনি না। মোহনলালের কথা শুনে তুমি ঢুকতে কেঁদে উঠতে কেন? মৃত্যু ভয়ে তুমি নাকি ভীতা নাও? গোলাম হোসেন প্রতিহারিণী। প্রতিহারী, প্রতিহারী, প্রতিহারী।
দুঃসাহস এই বালিকার মোহনলাল গোপনে প্রাসাদে প্রবেশ করে রূপের মোহ বিছিয়ে আমার কাছ থেকে গোপন সংবাদ সংগ্রহ করে নিয়ে তোমাকে আমার সন্দেহভাজন করতে চায়। অসংকোচে ও বললে মোহনলাল তুমি ওকে চেনো, ওর পরিচয় জানো। এই নিয়ে যাও ওকে। আজকের রাতটা ওকে কারাগারে রেখে দেবে, কাল সকালে প্রকাশ্যে দিবালোকে ওকে গুলি করে হত্যা করবে আর ঘোষণা করে দেবে নবাবের আদেশে এক গুপ্তচরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চলো, কোথায় যেতে হবে? দাঁড়াও দাঁড়াও বাবা, সব দাঁড়াও। নবাবের নিমকের দক আছে তা আমি জানি, কিন্তু কাজের এই উৎসাহ এতদিন তো দেখিনি। গোলাম হোসেন, জনাব জনাব মোহনলাল ওকে চেনে। মোহনলাল, আমি মিথ্যে বলেছিলাম যে হব না। আমার কাছে তুমি মিথ্যা বলেছিলে? তোমার স্পর্ধা তো কম নয় মোহনলাল। জনাব, মোহনলাল সত্য কথা বলবে। আগে এই রক্ষীদেরকে আপনি যেতে আদেশ করুন। আমি কিছুই বুঝতে পারছি না, এ সবই কি আমার স্বপ্ন? আগে ওদেরকে যেতে আদেশ দিন। এইবার সত্য করে বলো মোহনলাল। জনাব, আমি ওকে চিনি জনাবে, ওর ভগ্নী। তোমার ভগ্নী নর্তকী? পর্তুগিজ এক দস্যু ওকে অপহরণ করে নিয়ে যায়, কিন্তু নিজের বুদ্ধি বলে সেখান থেকে সে পালিয়ে আসে, কিন্তু সমাজে সে ঠাঁই পায়নি জনাবে। তাই পেটের দায়ে সে গুপ্তচরের কাছে প্রবৃত্ত হয়েছে। গুপ্তচর নয় জাহাপনা, প্রাসাদের বাইরে নবাবের হিতৈষী যে সামান্য কয়েকটি নর নারী আছে, ও তাদের মধ্যে একজনে শত্রুপক্ষের গোপন সংবাদ ও আমাদের কাছে পৌঁছে দেয় জনাব। ওর সব গেছে জাহাপনা, কিন্তু দেশপ্রেম যায়নি। তবে তুমি ওর পরিচয় দিতে কুণ্ঠিত হয়েছিল কেন? লজ্জায়। লজ্জায়? আশ্চর্য লজ্জাবোধ তোমার মোহনলাল। তোমার ভগ্নী নিজের ইচ্ছায় নয়, দুর্বৃত্তের হাতে পড়ে ওকে গৃহহারা হতে হয়েছে। আর তুমি দরবারের একজন উচ্চপদস্থ কর্মচারী হয়ে তোমার ভগ্নীকে তুমি পরিচয় দিতে লজ্জাবোধ করো। তার সঙ্গে যে তোমার রক্তের সম্পর্ক রয়েছে তাও তুমি অস্বীকার করো। তোমাদের নীতিবোধ সত্যিই দুর্ভেদ্য। জনাব, যে দেখুন তো, এই আগুনের শিখা একটি কোনদিন কলঙ্কের কালিতে কালো হতে পারে? তোমাদের নবাবকে ক্ষমা করো সুন্দরী। চলো, আমি তোমাকে প্রাসাদের বাইরে রেখে আসি।